নমস্কার বন্ধুরা, অল ডে সাসপেন্সের পর্দায় আমি সুদর্শন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা মৈত্রেয়ী চ্যাটার্জির কলমে গ্রাম বাংলার ভূতের গল্প চাঁদনি রাতের পিশাচ বউ। চলুন বেশি কথা বাড়াবো না, সরাসরি প্রবেশ করব আজকের গল্পে। গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে আজ আমি সুদর্শন থাকছি এবং আমার সঙ্গে আজ বিভিন্ন কণ্ঠে থাকছে সুপমা এবং বর্ণালী। শুরু হচ্ছে চাঁদনি রাতের পিশাচ বউ। না না, এত বড় অভিশাপ দিও না আমার বংশকে। আমার কৃতকর্মের সাজা আমার উত্তর পুরুষদের দিও না। আমার প্রাণ নিয়ে নাও, ওদের ছেড়ে দাও। দয়া করো, দয়া করো, আমায় দয়া করো, দয়া করো। অভিশাপ কখনোই ফেরানো যায় না। সময়ের নিয়মে তোদের বংশের সকলকে এইভাবেই মরতে হবে, এটাই তোদের নিয়তি। পৈশাচিক উল্লাসে ফেটে পড়ে এক অপার্থিব নারী মূর্তি। ক্ষমা প্রার্থীকে পদদলিত করে অদৃশ্য হয়ে মিলিয়ে যায়। বেশ কয়েকটা খুন এবং অপহরণের মামলায় ব্যাপক সাফল্যের পর থেকেই ইদানিং ইন্সপেক্টর অয়ন চক্রবর্তীর নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। গ্রামীণ থানাগুলোর অভ্যন্তরীণ পরিকাঠামো অত্যন্ত দুর্বল, কেউ ঠিকঠাক কাজ করে না। যোগ্য পুলিশ প্রশাসনের অভাবে সেখানকার মানুষ সুবিচার থেকে বঞ্চিত হচ্ছিল। উপর মহল থেকে অয়নকে সদ্যই বদলি করা হয়েছে কালিকাপুর গ্রামের এক অখ্যাত গ্রামের থানায়। গ্রামটা মোটামুটি শান্ত আর নিরুপদ্রব হলেও ছোটখাটো অপরাধ লেগেই থাকে। তাছাড়া কালিকাপুরের মধ্যবর্তী কেন্দ্রীয় অবস্থানের জন্য সেখান থেকে বাসে বা ট্রেনে দেশের যে কোনো প্রান্তে যাতায়াতের সুবিধা থাকায় ব্যবসায়ীদের তেমন আমদানি রপ্তানি করার সুবিধা রয়েছে। আর তার সঙ্গেই রয়েছে চোরাচালান, হত্যাকাণ্ড, অপহরণ ইত্যাদির সাথে জড়িত অনেক কুখ্যাত অপরাধীর অপরাধ। সেসব অপরাধীরা অপরাধ করে এই গ্রামে এসে গোপনে আশ্রয় নেয়, সাধারণ গ্রামবাসীদের ভিড়ে মিশে থাকে। তাই ইদানিং স্থানীয় থানার পরিকাঠামোকে ঢেলে সাজানো হয়েছে। কয়েকজন দক্ষ পুলিশ অফিসারও বদলি হয়ে এসেছে। ফলে আগের তুলনায় অপরাধ অনেকটা কমে গেছে, কিন্তু তবু গ্রামবাসীদের মনে শান্তি নেই। কোনো এক অজানা কারণে তাদের চোখে মুখে একটা অদ্ভুত ভয় আর সংশয়ের ছাপ লেগে থাকে সর্বদা। কোনো কারণে তারা গভীর উৎকণ্ঠায় ভোগে। ইন্সপেক্টর অয়নের কিছুদিন হলো নতুন বিয়ে হয়েছে। সদ্য বিবাহিত স্ত্রী রেশমিকে নিয়েই সে স্থানীয় পুলিশ কোয়ার্টারে এসে উঠেছে। কিন্তু অয়নকে সবসময় একটা চিন্তা তাড়া করে বেড়ায়। তার জীবনে একটা নিদারুণ গোপন সত্য লুকিয়ে আছে, যা তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। তার স্ত্রী রেশমির প্রতি সে অকুণ্ঠ ভালোবাসা অনুভব করে, তবু তাকে মন থেকে ভালোবাসতে পারে না। মনটা সবসময় উচাটনে থাকে। কেউ নিখুঁত হয় না, তাকে গড়ে পিটে নিতে হয়। অয়নও রেশমিকে নিজের মনের মতো করে পেতে চায়, কিন্তু রেশমি দুজনের মধ্যে সবসময় একটা অদৃশ্য দেওয়াল তৈরি করে রাখে। আসলে তাদের বিয়েটা ঠিক স্বাভাবিকভাবে সামাজিক মতে হয়নি। রেশমির সাথে তার বিয়েটা কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া হঠাৎ করেই হয়ে গেছিল। অয়ন পরিস্থিতির শিকার ছিল। নিজেদের সম্মান রক্ষার্থে বিয়েটা করতে বাধ্য হয়েছিল সে। তাই হয়তো রেশমি এমন দেওয়াল তুলে রেখেছে দুজনের মাঝখানে। বছর দুয়েক আগে অয়ন ঝাড়খণ্ডের একটি প্রত্যন্ত গ্রামে ব্যাপক হত্যাকাণ্ডের তদন্তে জড়িয়ে পড়েছিল। তাকে তদন্তের দায়ভার দিয়ে সেখানে পাঠানো হয়। সেই গ্রামে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ঘটছিল, বিশেষ কোনো কারণ ছাড়াই। কারোর সাথে কারোর তেমন কোনো ঝগড়া বিবাদ ছিল না, না ছিল কারোর সাথে শত্রুতা। অভাব অনটন থাকলেও নির্বিঘ্নে তারা নিজেদের গ্রাম্য জীবন কাটাত।
কিন্তু কি যে হলো সেই গ্রামে! ঘরে ঘরে মৃত্যুর ঘণ্টা, কান্নার রোল পড়ে গেল। ক্ষেত খামার, আড়ত, ধানকল কিংবা শহরের অফিস আদালত ইত্যাদি কর্মক্ষেত্র থেকে ফেরার পথে গ্রামবাসীরা উধাও হতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পর কোনো নির্জন স্থান থেকে তাদের রক্তশূন্য লাশ পাওয়া যেত। আবার অনেক সময় দেহের কিছু অবশিষ্টাংশ পড়ে থাকত। দেখলে মনে হতো হিংস্র কোনো জানোয়ার তাদের ছিঁড়ে খুঁড়ে খেয়েছে। তবে গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে হায়না বা শেয়াল ছাড়া অন্য কোনো সাপদের অস্তিত্ব পাওয়া যায়নি। অগত্যা গ্রামবাসীরা চিন্তিত হয়ে স্থানীয় থানায় যোগাযোগ করে। সেখান থেকে হেডকোয়ার্টারে খবর যায়। অয়নের ওপর দায়িত্ব দেওয়া হয়। অয়নের প্রথম থেকেই মনে হয়েছিল এ কাজ কোনো মানুষ কিংবা সাপদের নয়। যদিও সে ভূতে প্রেতে ততটা বিশ্বাসী ছিল না, তবে ক্ষেত্র বিশেষে অতিপ্রাকৃত শক্তির অস্তিত্ব অস্বীকার করাও যায় না। তাই সে এক বিশেষ তদন্ত কমিটি গঠন করে অনুসন্ধানের কাজ চালিয়েছিল। অনেক তত্ত্ব তল্লাশির পর অয়ন একজন নববিবাহিত যুবক ও তার স্ত্রীকে পাকড়াও করে। অয়নের কাছে খবর ছিল অঙ্গ পাচারকারীদের একটা দল নাকি এদিকে কোথাও আস্তানা গেড়েছে। ওই যুবক আর যুবতীর গতিবিধি সন্দেহজনক ছিল। সারাদিন তাদের দেখা যেত না, রাতের অন্ধকারে হুটহাট করে বেরিয়ে পড়ত তারা। বিশেষ করে ওই যুবক অর্থাৎ হরিশ, তার স্ত্রী সুরাইয়াকে দেখা যেত। এক রাতে সুরাইয়াকে জঙ্গলে ঢুকে জ্যান্ত বনমোরগের ঘাড় মোটকে চিবিয়ে খেতে দেখেছে দুজন গ্রামবাসী। বউটার মুখে কাঁচা রক্ত লেগেছিল। তারা ছুটতে ছুটতে এসে বাকিদের জড়ো করে থানায় যায় এবং হরিশের স্ত্রী সুরাইয়ার নামে অভিযোগ দায়ের করে। ইতিমধ্যে হরিশের ছিন্ন ভিন্ন মৃতদেহ পাওয়া যায় ওর নিজের ঘরে। তারপর থেকে অনুসন্ধান শুরু হয়। তল্লাশি চালিয়ে এক তান্ত্রিকের বাড়িতে গিয়ে হাজির হলো তারা। তান্ত্রিক বললেন, কাছ থেকে হরিশ গত রাতে টের পাইছিল তার বিবাহিতা স্ত্রী সুরাইয়া আসলে একজন রক্তখাকি পিশাচিনী। আর উদ্দেশ্য হইল বিভিন্ন গ্রামে গিয়া নিজের রূপে ভুলাইয়া ভালাইয়া কোনো তরুণ বা যুবকরে বিয়ে করে সেখানে সংসার পাতা এবং সময় সুযোগ বুঝে সেখানকার গ্রামবাসীদের রক্ত শুষে খাওয়া। তাই হরিশ আজ সকালে আমার কাছে আইছিল। খুব ভয় পাওয়া গেছিল ছেলেটা। তারপর কইল, मेरी पत्नी सुरैया एक डायन है तांत्रिक बाबा। मैंने कल आधी रात को उसे किसी का सिर कच्चा चबाते हुए देखा। आप कुछ सलाह दीजिए गुरुजी, उसे खत्म करने का इंतजाम कीजिए, नहीं तो गांव में लाशों का ढेर बन जाएगा। मुझे भी मार डालेगी, वो मुझे भी मार डालेगी। চিন্তা করিস না বাবা, পিশাচিনী বিতাড়নের উপায় আমি জানি। আমরা বাঙালি হইলেও 7 পুরুষ ধৈরা ঝাড়খণ্ডের এই প্রত্যন্ত গ্রামে আমাকে বাস। তন্ত্র মন্ত্র ঝাড়ফুঁক ইত্যাদি পূর্বপুরুষগো সূত্রেই পাইছি। হরিশ আমার কথা শুনা নিশ্চিন্ত হইয়া চইলা গেল। আজ বিকাল অবধিও সবকিছু ঠিকঠাক ছিল। আগের পরিকল্পনা মতো আমি উপযুক্ত ব্যবস্থা নিতে বেড়ায় পড়ছিলাম। পথে আমারে মায়েরা ফেলার বহু চেষ্টা করছিল ওই শয়তানি পিশাচিনী, কিন্তু আমার দেহ বন্ধন করা ছিল বইলা কোনো ক্ষতি করতে পারে নাই। হরিশের ক্ষতির আশঙ্কা কইরা দ্রুত পা চালা যখন ওকে বাড়ি গিয়ে হাজির হইলাম, ততক্ষণে সব শেষ হইয়া গেছে। দেখলাম হরিশের গলা কাটা ছিন্ন ভিন্ন দেহটা বিছানায় পইরা আছে, আর সুরাইয়া পাশে দাঁড়াইয়া আর কাটা মুন্ডুটা 2 হাতে ধইরা সোঁচো করে রক্ত খাইতেছে। আমার দেখার রাগে ভাইটা পড়ল। পিশাচিনীর ওই পৈশাচিক মূর্তি আর কর্মকাণ্ড দেখা আমি টের পাইলাম ওই পিশাচিনী কোনো সাধারণ অপশক্তি না, নিশ্চয়ই কোনো রহস্য আছে। ওরে খতম করা আমার একার পক্ষে সম্ভব হইব না। তাছাড়া ভয় পাইলাম পুলিশ আইলে পিশাচিনী অদৃশ্য হয়ে যাইতে পারে। পুলিশ তখন আমার এই সন্দেহ করব। তাই আমি তখনই ওই জায়গা থেকে পালায়া যাই। ওদিকে গ্রামবাসীদের অভিযোগ শুনেও অয়নের দৃঢ় বিশ্বাস হয়েছিল সুরাইয়া কোনো মানুষের পর্যায়ে পড়ে না। সে আসলে
এক রক্তপিপাসু মাংস লোভী পিশাচিনী। তান্ত্রিকের কথায় অয়ন হরিশদের বাড়িতে এসে সর্বসমক্ষে সুরাইয়াকে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। কিন্তু ওকে গ্রেফতার করেও কোনো লাভ হলো না। উল্টে সেই পিশাচিনী এক বিশ্রী কটু হাসি হাসতে লাগলো পুলিশের ভ্যানে বসে। আমাকে ধরে নিয়ে গিয়ে পারবি না, পারবি না আমাকে আটকে রাখতে, পারবি না আমাকে আটকে রাখতে, পারবি না, পারবি না। তারাও ভয় পেয়ে গেল ওর অস্বাভাবিক আচরণে। নিশ্ছিদ্র কড়া পাহারায় থেকেও কারাগারের অন্ধকূপ থেকে ওই পিশাচিনী সুরাইয়া মধ্যরাতে কোথাও উধাও হয়ে যায়। তারপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যায় না। একজন হত্যাকারীকে খোঁজা যতটা সহজ, ঠিক ততটাই কঠিন একজন পিশাচিনীকে সাধারণ মানুষের ভিড়ের ভিতর থেকে খুঁজে বের করা। কখন যে কি রূপ ধারণ করে তার কোনো ঠিক ঠিকানা নেই। অয়নের কাল ঘাম ছুটে গেল ওই পিশাচিনীকে খুঁজে পেতে, তবু সে হাল ছাড়ে না। বিভিন্ন গ্রামে গিয়ে সুরাইয়ার ছবি দেখিয়ে বর্ণনা দিয়ে খোঁজ খবর করতে থাকে। চিন্তায় ঘুম উড়ে যায়। আবার কোথায় কত মানুষের সর্বনাশ করে বেড়াচ্ছে কে জানে। হয়তো খবরের কাগজের পাতায় আবার কোনো শান্ত নিরিবিলি গ্রামের নাম উঠে আসবে, যেখানে একের পর এক মানুষের নৃশংস হত্যালীলা ঘটে চলেছে। যাই হোক, এমনই আরেকটি অখ্যাত গ্রামে তল্লাশি চালাতে গিয়ে সে জানতে পারে যে গ্রামের নাম কালিকাপুর এবং ওই গ্রামে ওকে বদলি হয়ে আসতে হবে। অনুসন্ধান চালিয়ে ফেরার পথে গ্রামের শেষ প্রান্তে একটি মেয়েকে সন্ধ্যের মুখে বটতলায় একা বসে কাঁদতে দেখে অয়ন। দেখে অবাক হয়ে যায়। মেয়েটার হাতে কেবল একটা পুটুলি ছাড়া আর কিছুই ছিল না। পরনে আটপৌড়ে ছাপা শাড়ি, এলো চুলে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কি তুমি কাঁদছো কেন? কোথায় বাড়ি তোমার? তুমি কি হারিয়ে গেছো? কি কি আছে তোমার বাড়িতে আমায় বলো, আমি পৌঁছে দেব। অয়ন অনেক জিজ্ঞাসাবাদ করেও মেয়েটির পরিচয় বা নাম ঠিকানা কিছুই জানতে পারে না। এদিকে মেয়েটির কান্না ক্রমশ বেড়েই চলল। গ্রামবাসীদের ডেকে এনে অয়ন ওর পরিচয় জানতে চায়, কিন্তু গ্রামের কেউ মেয়েটিকে চিনতে পারে না। বরং ওর উস্কো খুস্কো চুল আর আলু থালু কাপড় দেখে সবাই ওকে পাগল ভেবে তাড়িয়ে দিতে উদ্যত হয়। গ্রামের মাতব্বর বিরজু প্রসাদ অয়নকে বললেন, ওকে আপনাদের সাথে নিয়ে যান, মানসিক হাসপাতালে ভর্তি করে দিন স্যার। সমস্ত মেয়ে এখানে থাকলে কারোর কুনজরে পড়ে যেতে পারে। অয়ন বিপদ বুঝে মেয়েটিকে নিজের জিপে তুলে সঙ্গে করে নিয়ে যায়। মেয়েটিকে সুস্থ করে তুলতে বেশি দিন লাগে না। সুস্থ হলে অয়ন তাকে জিজ্ঞেস করে, এখন কেমন বোধ করছো? শরীর ঠিক আছে তো? হ্যাঁ স্যার, আমি এখন ভালো আছি। বেশ, তা তোমার নাম মনে পড়েছে? ঠিকানাটাও বলো, আমার লোক তোমাকে পৌঁছে দেবে তোমার বাড়িতে। আগে স্যার, আমার নাম রেশমি। আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমার বাবা আর সৎমা জোর করে আমাকে একটা বুড়োর সাথে বিয়ে ঠিক করেছিল, প্রচুর টাকার বিনিময়। আমি কোনো রকমে লুকিয়ে পালিয়ে এসেছি স্যার। ওখানে আমি ফিরে যেতে চাই না। আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন না স্যার, যে কোনো কাজ হলেই হবে। আর একটা মাথা গোঁজার ঠাঁই যদি করে দেন। অয়নের খুব মায়া হলো মেয়েটির জন্য। মেয়েটির পোশাক আলু থালু হলেও আলগা একটা সৌন্দর্য আছে, বেশ আকর্ষণীয়।
একা থাকলে শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে ওকে, সেটা অয়ন কিছুতেই হতে দিতে পারে না। আর সেই আশঙ্কা থেকে মুক্তির একটাই উপায় বাকি ছিল, তা হলো মেয়েটিকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেওয়া। সেই মহৎ কাজটি করল অয়ন। একটা শুভ দিন দেখে ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। বিয়ের পর ফুলশয্যার রাত থেকেই রেশমি অয়নের থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। শুধু ফুলশয্যার রাতেই নয়, তারপর থেকে অয়ন যখনই রেশমির কাছে ঘেঁষার চেষ্টা করে সেই মুহূর্তেই রেশমি ছিটকে সরে যায়। অয়নের কারণ ভেবে কুলকিনারা করতে পারে না। সে মনের দুঃখ মনে চেপে রেখে নিজেকে আরও বেশি কাজকর্মের মধ্যে ব্যস্ত রাখতে শুরু করে। অন্যান্য সহকর্মীকে ডে ডিউটি দিয়ে নিজের নাইট ডিউটিতে আসা শুরু করে। পুলিশ মহলের সবাই অয়নের স্ত্রী রেশমিকে নিয়ে হতাশা প্রকাশ করে। নতুন বিয়ের পর থেকেই অয়নের মুখে জমাট বাঁধা একরাশ কালো মেঘ আর চিন্তার ছাপ দেখে তারা বুঝতে পারে যে কোথাও একটা গোলমাল আছে। যাই হোক, এর মধ্যে বদলির অর্ডার হাতে এলো। নোটিশ পেয়ে স্ত্রী রেশমিকে নিয়ে কালিকাপুর থানার নিকটবর্তী পুলিশ কোয়ার্টারে এসে ওঠেও। কোয়ার্টার থেকে গ্রামের দূরত্ব 8 মাইল রাস্তা মাত্র। গ্রাম্য পরিবেশ অয়নকে বরাবরই টানে, তাই সুযোগ পেলেই গ্রামের নিরিবিলি শান্ত পরিবেশে নির্জন পুকুরের ধারে কিছুক্ষণ কাটিয়ে আসে সে। মাঠের টাটকা বায়ু সেবনে যায়। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। ইতিমধ্যেই ঝাড়খণ্ডে সেই প্রত্যন্ত গ্রাম বা আশেপাশের রাজ্যের অন্যান্য গ্রাম থেকেও দুঃসংবাদ আসা বন্ধ হয়ে যায়। অয়ন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল এই ভেবে যে নির্ঘাত ওই পিশাচিনী নিজের ডেরায় ফিরে গেছে। চিন্তামুক্ত হয়েছিল অয়ন, কিন্তু নিশ্চিন্ত হয়েছে ভাবলেই কি আর সত্যি নিশ্চিন্ত হওয়া যায়? বেশ কিছুদিন পর থেকে কালিকাপুরের গ্রামবাসীদের মনে প্রবল আতঙ্কের সৃষ্টি হল। হঠাৎই এক রাতে কালিকাপুর গ্রাম থেকে 2 লোক উধাও হয়ে গেল। তাদের আর কোনো হদিশ পাওয়া গেল না। 2-1 সপ্তাহ বাদে বাদে 1-2 করে উধাও হতে লাগল, কিন্তু চিরুনি তল্লাশি করেও তাদের কোনো চিহ্ন পাওয়া গেল না। ফলে পুলিশের অক্ষমতা প্রমাণিত হল স্থানীয় বাসিন্দাদের কাছে। পরিস্থিতি একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। ফলে সবাই বিক্ষোভ দেখাতে শুরু করল। অয়ন তাদের প্রতিশ্রুতি দিয়ে বলল, আপনারা একটু শান্ত হন, নিজেদের নিয়ন্ত্রণে রাখুন। আমি চারপাশে পুলিশের পোস্টিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি। সারা রাত সমস্ত নির্জন স্থানগুলোতে পুলিশ মোতায়েন থাকবে। পাড়ায় পাড়ায় জোরালো আলোর ব্যবস্থাও করে দিচ্ছি। আততায়ীরা একদিন ধরা পড়বেই। অনুগ্রহ করে আমাদের ওপর ভরসা রাখুন। হাত জোর করে কথাগুলো দৃঢ় প্রত্যয়ের সাথে বলেছিল অয়ন। গ্রামবাসীরা তার সিদ্ধান্ত মেনে নিল। পরদিন থেকে অয়নের নির্দেশে জায়গায় জায়গায় পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যের পর থেকে কাকভোর পর্যন্ত বিভিন্ন শিফটে কিছু কনস্টেবল এবং অফিসারকে নিযুক্ত করল অয়ন। তাছাড়া পুলিশ পোস্টিং উঠে যাওয়ার পর 2 পাহারাদারকে রাখার ব্যবস্থা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হলো। ফলে গ্রামবাসীরা হাঁপ ছেড়ে বাঁচল। এরপর থেকে আর কেউ নিখোঁজ হয়নি। কিন্তু খুব বেশি দিন তারা নিশ্চিন্ত থাকতে পারল না। সন্ধ্যের পর থেকে পাহারা, পুলিশের কড়া নজর ইত্যাদি থাকার পরেও ভর দুপুরে মানুষ গায়েব হতে শুরু করল। এবার গ্রামে তাদের লাশের টুকরো অংশ আর রক্তমাখা জামা কাপড় ইত্যাদি খুঁজে পাওয়া গেল। এই তো সেদিন মাতব্বর পঞ্চানন মিত্তিরের ছেলে পরাণ মিত্তির ধানকল বন্ধ করে ভর দুপুরে বাড়ি ফিরছিল। বেশ খোশ মেজাজেই হেঁটে আসছিল বাড়ির দিকে।
খাঁ খাঁ রোদে পথ চলতে হাঁপিয়ে উঠেছিল পরাণ। পদ্মপুকুরের কাছে এসে একটু জিরিয়ে নিতে বসে সে। এমন সময় এক ভিখারিনী এসে শুকনো মুখে বলে, বাবু কিছু পয়সা দেন, বড্ড ক্ষুধা পাইছে। কিন্তু পরাণ মেয়েটির হাতে পয়সা দিতে যেতেই হাতটা তীক্ষ্ণ নখযুক্ত কদর্য রোমশ হয়ে ওঠে। ঠোঁটের দুপাশ থেকে দুটো সদন্ত বেরিয়ে আসে। পরাণের টুঁটি চেপে ধরে রক্ত পান করতে উদ্যত হয়। সেই মুহূর্তে হারান চাষি আরো কয়েকজন কৃষকের সাথে মাঠ থেকে ঘরে ফিরছিল। পরাণের গোঙানির শব্দ শুনে সবাই পদ্মপুকুরের কাছে ছুটে যেতে সেই রক্তখাকি পিশাচিনী চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। কি জঘন্য আর কুৎসিত দেখতে! গা থেকে পচা মাংস আর রক্তের আঁশটানি গন্ধ ভেসে আসছিল। থানায় গিয়ে পিশাচিনীর চেহারার বর্ণনা দিতে গিয়ে অনেকের বমি উঠে আসে। অয়ন মহা ফাঁপড়ে পড়ে যায়। পুলিশকে যদি দিবারাত্র গ্রাম পাহারা দিতে হয় তাহলে থানার দায়িত্বে কে থাকবে? অনেক ভেবে চিনতে সে একটা উপায় বের করে। সাব ইন্সপেক্টর রজত আর অফিসার বিক্রমাজিৎকে সমস্ত দায়িত্ব দিয়ে কয়েকদিনের জন্য অয়ন কালিকাপুর থেকে উধাও হয়ে যায়। আসলে সে ছদ্মবেশে গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত টহল দিতে থাকে। মাঝে মাঝে সুযোগ বুঝে নিজের বাড়ির উপরে নজর রাখা শুরু করে। অয়নের মনে ইদানিং একটা চিন্তা ঘুরে বেড়ায় তার স্ত্রী রেশমিকে নিয়ে। তার অনুপস্থিতিতে রেশমি কারোর সাথে মেলামেশা করছে কিনা। রেশমি নিজের কাছে অয়নকে ঘেঁষতে না দেবার কারণ হিসেবে অন্য কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্কের কথা তার মনে আসে প্রথমে। হয়তো বিয়ের আগেকার কোনো সম্পর্ক। তাই গ্রাম টহল দেবার সময় গোপনে নিজের স্ত্রীর ওপরে নজর রাখা শুরু করে সে। গ্রামের প্রবেশ পথের মোড় থেকেই তাদের কোয়ার্টার দেখা যায়। তবে রেশমির যে কারোর সাথে কোনো রকম অবৈধ সম্পর্ক নেই তা অয়ন প্রথম কয়েকদিনেই বুঝে যায়। আর এরপরেই কয়েকদিন কালিকাপুরে গ্রামে টহল দেবার পর একদিন অয়নের কাছে সমস্ত কিছু জলের মতো পরিষ্কার হয়ে যায়। টানা 5 দিন পর সে ডিউটিতে জয়েন করে। ডিউটি শেষে থানা থেকে ঘরে ফিরে এলে রেশমি তাকে দেখে মোটেও খুশি হয় না। অয়ন নিজেও চুপচাপ পোশাক পাল্টে হাত পা ধুয়ে রেশমিকে পাশ কাটিয়ে শটান লাইব্রেরি রুমের দিকে চলে যায়। রেশমির এতে বেশ রাগ হয়। সে ঝাঁঝিয়ে ওঠে, মাঝখানে কটা দিন আমাকে না বলে কোথায় যাওয়া হয়েছিল শুনি? অয়ন কোনো উত্তর করে না, শুধু মনে মনে একটা তির্যক বাঁকা হাসি হাসে। তারপর লাইব্রেরি রুমে গিয়ে নিজের কাজে ডুবে যায়। রাতের বেলায় খাওয়া দাওয়ার পর রেশমি আচমকা বাড়ি থেকে বেরিয়ে যায়। অয়ন ওর পিছু পিছু ধাওয়া করতে গিয়ে সিঁড়ির জানলা দিয়ে একটা দৃশ্য দেখে থমকে যায়। দেখে রেশমি নিচে ফুলের বাগান থেকে ফুল তুলছে। এক থোকা রজনীগন্ধা কোঁচড়ে করে নিয়ে এসে অয়নের পড়ার টেবিলে একটা জলপূর্ণ পাত্রে রেখে হাসি মুখে বলে ওঠে, আজ অনেকদিন পর রজনীগন্ধা ফুটেছে দেখে তুলে নিয়ে এলাম। তোমার প্রিয় ফুল না? জানো আমারও খুব ভালো লাগে। বলছি আমার খোঁপায় কটা কুঁজে দেবে? অয়ন থতমত খেয়ে যায় রেশমির মধ্যে হঠাৎ এই পরিবর্তন লক্ষ্য করে। যে স্ত্রী বিয়ের পর থেকে আজ অবধি তার স্বামীকে সামান্য হাতে হাতটুকু রাখতে দেয়নি, সে কিনা খোঁপায় ফুল গুঁজে দিতে বলছে। এই যে অবাক কাণ্ড। তবে অয়ন আপত্তি করে না, কেবল নিজেকে যথাসম্ভব দূরে সরিয়ে রেখে ফুলগুলো আলতো করে রেশমির কবরিতে গুঁজে দেয়। এদিকে রেশমি হঠাৎ আয়নার দিকে ফিরে ওকে আচমকা জাপটে ধরে, কিন্তু অয়ন বিদ্যুৎ পিষ্টের মতো ছিটকে সরে আসে।
অয়নের চোখের তারায় তখন এক রাশ ঘৃণা আর আতঙ্কের ছাপ। সেটা লক্ষ্য করে রেশমি ফের অয়নের কাছে ঘেঁষার চেষ্টা করে। অয়ন আর বিলম্ব না করে ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়। রেশমি অবাক হয়ে যায় নিজের স্বামীর এমন আচরণে। অয়ন কোয়ার্টার থেকে নিচে নেমে গিয়ে বাগানে পায়চারি করতে থাকে। থেকে থেকেই তার বমি উঠে আসছে, শরীরটা ভালো ঠেকছে না। শান্ত নিরিবিলিতে বিশ্রামের প্রয়োজন তার, কিন্তু ঘরে এসে সে কোনো মতেই ফিরে যাবে না। রেশমির হঠাৎ এমন গায়ে পড়া ভাব, এক মুহূর্ত একটুও ভালো লাগছে না তার। কি করা যায় ভাবতে ভাবতে বাগানের গেট খুলে থানার দিকে যাচ্ছে সে। এমন সময় গ্রামের মাতব্বর পঞ্চানন মিত্তির এসে অয়নকে একটা সাংঘাতিক খবর দিল। সাহেব যদি অভয় দেন তো একটা কথা কইতাম। পঞ্চাননের মধ্যে ভীত সন্ত্রস্ত ভাব লক্ষ্য করে অয়ন বলল, কি হয়েছে পঞ্চানন বাবু? যা বলতে চান আপনি নির্ভয়ে বলুন। একে অপরাধ নেবেন না হুজুর, আমার মনে হয় কি ওই বৌমাকে একবার। কিছু একটা বলতে গিয়েও কথাটা শেষ করে না পঞ্চানন মিত্তির। মাঝপথে থেমে গিয়ে সম্পূর্ণ অন্য একটা কথা বলল। গত রাতে আমি একটা লম্বা কালো ছায়াকে আপনাদের এই কোয়ার্টারের সামনে ঘোরাফেরা করতে দেখেছি। প্রথমে চাঁদের আলোয় কোয়ার্টারের গায়ে গাছের ছায়া পড়েছে ভেবে ফিরে যাচ্ছিল, কিন্তু হঠাৎ খ্যান খ্যানে গলায় হাসির আওয়াজ শুনে পিছন ফিরে দেখি সত্যি সত্যি একটা মিশমিশে কালো লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। দুটো ধারালো দাঁত ঠোঁটের দুপাশ থেকে বেরিয়ে জ্বলন্ত চোখে আমার দিকে তাকিয়ে আছে। ওটাই সেই শয়তানি পিশাচিনী। এত পাহারার ব্যবস্থা করে ওকে আটকানো গেল না সাহেব, ওকে হাঁটানো গেল না। এরপর তো সারা গাঁ উজাড় হয়ে যাবে ওর হাতে। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি এখন বাড়ি যান পঞ্চানন বাবু, অনেক রাত হয়ে গেছে, বাইরে থাকা উচিত হবে না। আমি আপনাদের তেমন কিছু উপকার করতে পারিনি ঠিকই, কিন্তু এখন আমি সব জেনে গেছি। অতএব কথা দিচ্ছি কালিকাপুরে আবার আগের মতো শান্তি ফিরে আসবে। চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। ওর বেরোবার সময় হয়ে গেছে। পঞ্চানন বাবু হতভম্ব হয়ে অয়নের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, আপনি কি তাকে দেখেছেন স্যার? কি করে জানলেন ওই রক্তখাকির বেরোবার সময় হয়ে গেছে? সেটা যথাসময় জানতে পারবেন, এখন বাড়ি যান। অয়নের ধমক শুনে আর কিছু বলার সাহস পেল না পঞ্চানন। গুটি গুটি পায়ে বাড়ির দিকে চলে গেল। পঞ্চাননকে তার বাড়িতে পৌঁছে দিয়ে থানায় না গিয়ে গ্রামের জাগ্রত কালী মন্দিরের পুরোহিত অঘোরনাথের কুটিরের দিকে এগিয়ে গেল অয়ন। অঘোরনাথের কুটির শ্মশানের কাছাকাছি। নিঝুম নিরিবিলি শান্ত পরিবেশে এসে অয়নের চঞ্চল মনটা কিছুটা শান্ত হল। কোনো শ্মশানযাত্রী না থাকায় এই শ্মশানের নির্জন পরিবেশে অয়নের মনের একাগ্রতা বাড়ে। অয়ন খানিকক্ষণ শ্মশানের ধারে বসে অঘোরনাথের কুটিরের দরজায় গিয়ে টোকা দেয়। অঘোরনাথ দরজার হুড়কো খুলে বেরিয়ে এলেন। অয়নকে দেখে প্রসন্ন মুখে বললেন, আমি জানতাম তুমি আসবে। ঝাড়খণ্ডের প্রত্যন্ত গ্রামে যিনি তোমার হাত দেখেছিলেন, সেই তান্ত্রিক শিবনাথ শাস্ত্রী আমার আপন পিসিমার জ্যেষ্ঠ সন্তান, আমার পিস্তুত দাদা। পত্র মারফত তাঁর সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে ওই পিশাচিনীর প্রকৃত পরিচয়, জন্মবৃত্তান্ত আর তার আসল উদ্দেশ্য সবকিছু জানিয়েছেন। তুমি ঝাড়খণ্ড মামলার নিষ্পত্তি করে ফিরে আসার আগে শিবনাথকে হাত দেখিয়েছিলে, তাতে তোমার মৃত্যু যোগ লেখা ছিল।
শিবনাথ সেদিন তোমায় কিছু বলার সাহস পাননি, তবে তিনি শুনেছিলেন তুমি শীঘ্রই কালিকাপুরে বদলি হয়ে আসবে, তাই তিনি আমাকে পত্র দ্বারা সব লিখে পাঠিয়েছেন। শিবনাথ জানিয়েছেন নিয়তির টানে একদিন তুমি আমার সন্ধান পাবে, আমার কাছে আসবে। শিবনাথ কঠিন সাধনার দ্বারাও অবগত হয়েছেন ওই রক্ত পিপাসু পিশাচিনীর সাথে তোমার এবং তোমার বংশের একটা গোপন যোগসূত্র রয়েছে। এ বিষয়ে শিবনাথ যা যা জানিয়েছে তা শুনলে তুমি চমকে উঠবে বাবা। তবে এসব ঘটনার মূলে অতীতের এক ভয়ঙ্কর ইতিহাস দায়ী। অয়নের মাথায় আকাশ ভেঙে পড়ে, তবু কোনো মতে মনকে শক্ত করে বলে, আমি সে কথা শুনতে আগ্রহী পুরোহিত মশাই। আমাকে সেই বৃত্তান্ত খুলে বলুন। আমার জানা বিশেষ প্রয়োজন ওই পিশাচিনীর সাথে আমার বা আমার বংশের যোগসূত্র কোথায়। আমি সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পেতে আপনার শরণাপন্ন হয়েছি, আপনাকে খুঁজে বের করেছি। শুনলে বিশ্বাস করবে কিনা জানি না, তবু এর যথাযোগ্য ব্যাখ্যা দিচ্ছি। আসলে বহুকাল আগে তোমার এক পূর্বপুরুষ, তোমার প্রপিতামহের পিতা বীরেশ্বর চক্রবর্তী মহাশয়ের গুপ্তধন সন্ধানের ভীষণ নেশা ছিল। যেখানেই কোনো ঐতিহাসিক খনন কার্য হতো উনি সেই সব জায়গায় ছুটে যেতেন। এছাড়াও ভ্রমণে বেরিয়ে ঐতিহাসিক পুরাতন রাজমহল কিংবা ঐতিহ্যময় জমিদার বাড়ি ইত্যাদি স্থানে ভবঘুরের মতো ঘুরে বেড়াতেন গুপ্তধনের সন্ধানে। বেশ খামখেয়ালি এবং পাগল প্রকৃতির মানুষ ছিলেন উনি, তবে সুন্দরী নারীর প্রতি তিনি আকর্ষণ অনুভব করতেন। এমনই একবার গুপ্তধনের সন্ধানে ভারতবর্ষের একটি আদিবাসী প্রধান অঞ্চলের নির্জন ছোট্ট গ্রামে একটি পুরনো আমলের জমিদার বাড়ির সন্ধান পান তিনি এবং সেখানে রওনা দেন। গ্রামের চোখ জুড়ানো অনাবিল সৌন্দর্য উপভোগ করতে করতে আবার তিনি যখন পরিত্যক্ত জমিদার বাড়ির দিকে যাচ্ছিলেন, সেই মুহূর্তে এক আদিবাসী মেয়েকে কলসি কাঁখে পুকুর থেকে উঠে আসতে দেখেন এবং তাকে দেখেই তাঁর খুব পছন্দ হয়ে যায়। তিনি ওই গ্রামে বসবাস করতে শুরু করেন এবং কিছুদিনের মধ্যেই আদিবাসী মেয়েটির সঙ্গে নানান ছুতোয় প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। মেয়েটির নাম ছিল ফুলমতিয়া। বজ্রেশ্বর তাকে মতিয়া বিবি বলে ডাকতেন। মতিয়াও সুপুরুষ বজ্রেশ্বরের প্রেমে হাবুডুবু খেতে থাকে, কিন্তু আদিবাসী গোষ্ঠীর নিয়ম লঙ্ঘন করে বহিরাগত কাউকে বিবাহ করা, কি নারী কি পুরুষ, উভয়ের ক্ষেত্রেই ঘোরতর নিষিদ্ধ ছিল। তাই তাদের সম্পর্ককে কেউ মেনে নেবে না বলে একদিন নিশুতি রাতে ফুলমতিয়া বজ্রেশ্বরের সাথে এক কাপড়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। বজ্রেশ্বর তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং বিবাহ করে সংসার পাতলেন। ভালোই ছিলেন দুজনে, কেউ বাধা দেবার ছিল না। বজ্রেশ্বরের অর্থের অভাব ছিল না, পূর্বপুরুষ সূত্রে তিনি অঢেল সম্পত্তির মালিক ছিলেন। কিন্তু তবুও তিনি অকারণে গুপ্তধনের লোভে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে ঘুরে বেড়াতেন। তবে বিবাহের পর যেখানেই যেতেন তার মতিয়া বিবিকে সঙ্গে করে নিয়ে যেতেন। একবার ঝাড়খণ্ডের জঙ্গলে একটা পরিত্যক্ত কুয়োর ভিতর কলসি কলসি মোহরের ঘড়ার সন্ধান পেয়ে মতিয়াকে নিয়ে সেখানে যাত্রা করলেন। সেখানে পৌঁছে মতিয়াকে নিয়ে একটি ধর্মশালায় ওঠেন। দিন দুয়েক এদিক ওদিক ঘুরে একদিন সকালে উঠে মতিয়াকে ধর্মশালায় অন্য একটি পরিবারের সাথে ভ্রমণে পাঠিয়ে সেই পরিত্যক্ত কুয়োর সন্ধানে তিনি একা বেরিয়ে পড়লেন। জায়গাটা খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে এক অসৎ সাধুর সঙ্গে বজ্রেশ্বরের দেখা হয়ে যায়। সেই জটাধারী সাধু বাবা বজ্রেশ্বরের ওই জঙ্গলে আসার উদ্দেশ্য শুনে বলেন, হ্যাঁ রে বেটা, ওই কুয়োর ভিতরে সত্যি গুপ্তধন আছে বটে, তবে সেই গুপ্তধন পাওয়া সহজ হবে না। পেতে গেলে দিতে হবে এক মহৎ বলিদান। সেই বলিদান কিন্তু যে সে বলি নয়। যদি তুই একান্তই ওই গুপ্তধন পেতে চাস, তাহলে আগামী অমাবস্যার পুণ্যতিথিতে তোর নিজের খুব পছন্দের সবচেয়ে প্রিয় কাছের মানুষটিকে বনবিবির সামনে বলি দিতে হবে। সাধুর কথা শুনে প্রথমে বজ্রেশ্বরের বুক কেঁপে ওঠে। এই দুনিয়ায় সবচেয়ে প্রিয় কাছের মানুষ
একমাত্র ফুলমতিয়াই ছিল। কিন্তু লোভ বড় বালাই। সম্পত্তির জন্য ভাই ভাইকে হত্যা করে, আর ফুলমতিয়া তো সামান্য একজন স্ত্রী মাত্র। বজ্রেশ্বর নিজের মনকে বুঝিয়ে সাধুর কথায় রাজি হয়ে যায়। নির্দিষ্ট দিনে যথাসময় মতিয়াকে বনবিবির থানে পুজো দিতে যাবার নাম করে জঙ্গলের সেই স্থানে নিয়ে আসে যেখানে সেই অসৎ সাধু বলি দেবার আয়োজন করেছিল। মতিয়াকে বনবিবির থানে একা রেখে চলে যাবার শর্ত দিয়েছিল ওই শয়তান সাধু। বজ্রেশ্বর তাতেও রাজি হয়ে গেলেন নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে। মতিয়াকে সাধু চোখ বুজে বনবিবির সামনে ধ্যানে বসার কথা বলে। এইখানে বসে পড়। মতিয়া চোখ বোঝা মাত্রই বর বজ্রেশ্বর সেখান থেকে সরে যান। মতিয়ার উপর অকথ্য শারীরিক নির্যাতন চালিয়ে নিজের শখ পূরণ করে বনবিবির সামনে বলি দেয়। বজ্রেশ্বর গুপ্তধন প্রাপ্তির আনন্দে অন্যায়ভাবে মতিয়াকে বিসর্জন দেন বটে, কিন্তু তার মনে পাপবোধ জন্মায়। তীব্র অনুশোচনায় কিছুক্ষণের মধ্যেই বজ্রেশ্বর বনবিবির থানে ফিরে আসে, কিন্তু ততক্ষণে যা ঘটার তা ঘটে গেছে। সাধু যে মতিয়ার ইজ্জত লুটে হাড়ি কাঠে চাপিয়েছে তা টের পেল বজ্রেশ্বর। সাধু তখন তার পোশাক পরিবর্তনে ব্যস্ত ছিল। বজ্রেশ্বর রাগে ঘেন্নায় হাড়ি কাঠের পাশে পড়ে থাকা রক্তমাখা খাঁড়াটা নিয়ে কোপে ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেয়। কিন্তু এতেও বজ্রেশ্বরের পাপের প্রায়শ্চিত্ত হয় না। মতিয়ার অতৃপ্ত আত্মা এক রাতে তার সামনে এসে নিদারুণ অভিসম্পাত দিয়ে বলে যায়, আমি তোদের কাউকে শান্তিতে বাঁচতে দেব না। বংশ পরস্পরায় তোদের এক পিশাচিনীর হাতেই মৃত্যু হবে। পৃথিবীর যে প্রান্তেই তারা থাক, আমার হাতেই তাদের মরতে হবে। মানুষের মনে এত লোভ, এত পাপ। যখন আমার সম্মানহানি করেছিল ওই শয়তান সাধু, আমি আত্মরক্ষার তাগিদে চিৎকার করেছিলাম, বাঁচাও বাঁচাও বলে। একদল গ্রাম্য দেহাতি মানুষ জঙ্গলে কাঠ কাটতে এসেছিল। তারা আমার আর্তনাদ শুনে চমকে ওঠে, কিন্তু আমাকে রক্ষা করার বদলে হাসতে হাসতে উল্লাসে ফেটে পড়ে এবং অশালীন মন্তব্য ছুঁড়ে সেখান থেকেই চম্পট দেয়। আমাকে ছেড়ে দাও, আমার সাথে এরকম করো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ভগবানের দয়ায় আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ওরা আমার দাস দাসী, আমার বিরুদ্ধে কখনোই যাবে না। কেউ তোকে বাঁচাতে আসবে না, কেউ আসবে না। আমার কান্না, আমার অনুনয় বিনয় শুনে সাধু শয়তানি হাসি হেসে ওঠে। এত স্বার্থপরের দল এই মানুষকুল, আমাকে একজনও রক্ষা করতে এলো না। আমিও মানুষকে বাঁচতে দেব না, গ্রামকে গ্রাম উজাড় করে দেব। ওই ঘটনার পর থেকে বজ্রেশ্বর শয্যাশায়ী হয়ে পড়ে। তাকে দেখাশোনা করার কেউ ছিল না, কিন্তু নিয়তির মার বৃথা যায় না। সকলকেই পাপের শাস্তি পেতে হয়। কোনো কোনো ক্ষেত্রে সেই শাস্তি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে বংশ পরস্পরায় চরম দুর্ভোগ চলতে থাকে, যার কোনো শেষ নেই। সেই নিয়তির টানেই বজ্রেশ্বরকে সুস্থ করে তোলার জন্য তার এক মিত্র স্থানীয় ব্যক্তি একটি হতদরিদ্র পরিবারের মেয়েকে বজ্রেশ্বরের সেবায় নিযুক্ত করে। সুস্থ হয়ে বজ্রেশ্বর কৃতজ্ঞতা স্বরূপ মেয়েটিকে বিবাহ করে। তাদের সন্তান সন্ততিও হয়। তোমাদের পারিবারিক ইতিহাস ঘাঁটলে দেখতে পাবে তোমার পূর্বপুরুষদের সকলে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। প্রত্যেককে কোনো না কোনো সময় রক্তশূন্য অবস্থায় পাওয়া গেছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই তাদের মৃত্যু হয়ে যেত। কি কারণে তাদের এমন রক্তশূন্যতা দেখা দিচ্ছে তা তাদের অজানাই থেকে গেছে। রক্তাল্পতার চিকিৎসা করেও কোনো লাভ হয়নি। কিছুদিনের মধ্যেই তাদের মৃত্যু ঘটেছে। কিন্তু সবকিছুর যেমন একটা শেষ থাকে, তেমন অভিসম্পাতের দশাও একদিন কেটে যায়।
তুমি হলে চক্রবর্তী পরিবারের শেষ বংশধর। তোমাকে মেরে সেই পিশাচিনী তার প্রতিশোধ পূর্ণ করবে, তবেই গ্রামের বাসিন্দারা সেই অভিশাপ থেকে মুক্ত হবে। অয়ন স্তব্ধ হয়ে গেল সব শুনে। এ কি চরম অন্যায় করা হয়েছে ফুলমতিয়ার সাথে। সে মেনে নিতে পারে না এই অন্যায় অত্যাচার। পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত করতে সে মরতে রাজি, তবে মনে মনে ঠিক করে পিশাচিনীর কাছে একটাই অনুরোধ করবে, যাতে তার মৃত্যুর আগেই নিরীহ গ্রামবাসীদের রেহাই দেয় সে। ওরা তো কোনো অন্যায় করেনি। কিন্তু হঠাৎ একটা প্রশ্ন তার মনে এলো। অয়ন অঘোরনাথের কাছে জানতে চাইল, কেবল ঝাড়খণ্ডের সেই প্রত্যন্ত গ্রাম আর কালিকাপুর ছাড়া পিশাচিনীর উপদ্রব অন্য কোথাও দেখা যায়নি, অথচ অভিশাপে মতিয়া গ্রামকে গ্রাম মানুষের উজাড় হয়ে যাবার কথা বলেছিল। অঘোরনাথ বললেন, মতিয়া পিশাচিনী হলেও নিরীহ মানুষের ক্ষতি করতে সেও চায়নি। শুধু সেই সব গ্রামে নৃশংস হত্যা লীলা চালিয়েছে যেখানে তোমার বা তোমাদের পূর্বপুরুষেরা বসবাস করেছে বা আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ হয়েছে। যেমন তুমি বর্তমানে কালিকাপুরে বসবাস করছো। ওদিকে ঝাড়খণ্ডে তদন্তের খাতিরে গেলেও তোমার হয়তো জানা নেই, গ্রামেও তোমার প্রপিতামহের একটি বাড়ি আছে, যেখানে উনি অবসর সময় ছুটি কাটাতে যেতেন। সেখানেই ওনাকে রক্তশূন্য অবস্থায় পাওয়া যায়। তোমার বাবা মা দুজনেই ওই বাড়িতে একইভাবে মারা গেছে। তুমি তখন খুবই ছোট। তাঁরা টের পেয়েছিলেন কোনো এক ভয়ঙ্কর অভিশাপের কারণে সবাই এভাবে অকালে চলে গেছেন। তোমাকে রক্ষা করতেই মাত্র 5 বৎসর বয়সে তোমাকে আশ্রমে পাঠিয়ে দেন। তারপরেই ওনাদের ওপর অভিশাপের কালো ছায়া পড়ে। সেই বাড়ি আজও পরিত্যক্ত হয়ে পড়ে আছে আমার কুটিরের পাশেই। তুমি যে সেই ছোট্ট অয়ন, গ্রামবাসীরা এখনও টের পায়নি। বহু বছর আগের কথা, তোমাকে ওরা স্বাভাবিকভাবেই ভুলে গেছে। তাই ওই দেখো, ওটাই হলো সেই বাড়ি। অয়ন তাকিয়ে দেখল অঘোরনাথের কুটির থেকে একটু দূরেই একটা পরিত্যক্ত বাগান বাড়ি আছে। অয়নের চোখে জল এসে গেল। কোনো মতে চোখ মুছে সে পিশাচিনীর কাছে নিজেকে ধরা দেবার উদ্দেশ্যে নিজের কোয়ার্টারের দিকে পা বাড়াল। স্ত্রী রেশমি তার অপেক্ষায় সময় গুনছে। অয়ন জানে রেশমি আসলে ফুলমতিয়া, তার প্রপিতামহের পিতার প্রথম স্ত্রী। পুরুষানুক্রমে সে কোনো না কোনো রূপে এসে নিজের ওপর হওয়া সমস্ত অন্যায় অত্যাচার, নৃশংস হত্যা এসবের প্রতিশোধ নিয়ে গেছে। এবারে সে অয়নের স্ত্রী রূপে এসেছে। সেদিনের গাছতলায় বসে থাকা সেই পাগলিনী হরিশের স্ত্রী সুরাইয়া সেজে ঝাড়খণ্ডের ওই গ্রামে প্রবেশ করেছিল। হরিশকে হত্যার অপরাধে তার কারাদণ্ড হলেও সেখান থেকে মায়া বলে পালিয়ে যায় সে, এবং পাগলিনী রূপ ধারণ করে অয়নের সহানুভূতি আদায় করে। এই পর্যন্ত ঘটনাটা বলে অঘোরনাথ চুপ করে গেলেন। এতক্ষণ অঘোরনাথের কাছে থেকেই তার নাতি নাতনিরা সেই ভয়ঙ্কর পিশাচিনীর গল্প শুনছিল। অঘোরনাথ থেমে যেতেই তারা অস্থির হয়ে বলে উঠল, তারপর কি হলো দাদু? ইন্সপেক্টর অয়ন কি সত্যি সত্যি কোয়ার্টারে এসে রেশমির কাছে আত্মসমর্পণ করেছিলেন? না, সেই কাজ অবশ্যই তাকে করতে হয়নি। রেশমি অয়নকে মারেনি। চলে যাবার সময় শুধু একটা অনুরোধ করেছিল। তারপর সে অয়নকে ছেড়ে কালিকাপুর ছেড়ে চিরদিনের মতো পৃথিবী থেকে বিদায় নিয়েছিল। স্বেচ্ছায় তার মুক্তি ঘটেছিল। আর এখান থেকেই গল্পের মোড় অন্যদিকে ঘুরে যায়। অঘোরনাথের নাতিপুতিদের মধ্যে সবচেয়ে বড় বিমল। সে 10ম শ্রেণীতে পড়ে। বলে ওঠে, আচ্ছা দাদু, তুমি তো বললে রেশমি পিশাচিনী ইন্সপেক্টর অয়নকে ছেড়ে চলে গেল। কালিকাপুরের গ্রামে বাকিরাও নিষ্কৃতি পেল। তাহলে গল্পের আর কি বাকি থাকলো? কোন দিকে মোড় ঘুরে গেল? কিসের কথা বলছো তুমি? সকলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে
অঘোরনাথের মুখের দিকে। অঘোরনাথ মুখে ম্লান হাসি টেনে বললেন, কথায় আছে, পাপ কখনো চাপা থাকে না, পাপ বাপকেও ছাড়ে না। রেশমি চলে যাবার পর অয়ন কয়েকদিন শোকে মোহমান হয়ে থাকে। নিজের পূর্বপুরুষের কৃতকর্মের জন্য সে বারবার ক্ষমা প্রার্থনা করেছিল রেশমির কাছে, তবু রেশমি তাকে মুক্তি দিয়ে চলে গেছে। যাই হোক, সময়ের নিয়মে একদিন রেশমির সব স্মৃতি মুছে গেল অয়নের মন থেকে। মাঝের 1-1.5 বছর নির্বিঘ্নেই কেটে যায় কালিকাপুরের সকল বাসিন্দাদের। কিন্তু বছর ঘুরে কয়েকটা মাস যেতে না যেতেই কালিকাপুর গ্রামে আবার শোকের কালো ছায়া নেমে এলো। গ্রাম থেকে আবার আগের মতোই লোকজন উধাও হতে শুরু করে দিল। আগের চেয়েও আরো নৃশংস ঘটনার সাক্ষী হতে থাকে সবাই। ঘরে ঘরে কান্নার রোল পড়ে যায়। বিকেলের পর থেকে মানুষ খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোনো বন্ধ করে দেয়। প্রতিটা দিন কেউ না কেউ গ্রাম থেকে উধাও হতে থাকে। মানুষের পাশাপাশি গরু, ছাগল, ভেড়া, মোষ, মুরগি সবকিছু উধাও হতে লাগলো। তাদের আর কোনো হদিশ পাওয়া যায় না। একদিন সন্ধ্যের মুখে বাগদি পাড়ার ছেলে শঙ্কর বাগদি মাঠে লাঙল চড়িয়ে গরু নিয়ে ফিরছিল। তার কাজ শেষ করে ক্ষেত থেকে উঠতে বিকেল গড়িয়ে গেছিল। আমবাগানের কাছে আসতেই কেউ তার ওপর ঝাঁপিয়ে পড়ে। শরীরটা দাঁতে কেটে নখের আঁচড়ে ফালা ফালা করে দেয়। খচমচ কচকচ করে হাড় মাংস চিবোনোর হাড়হীন করা আওয়াজে কেঁপে ওঠে কালিকাপুরের কয়েকজন পথচলিত লোক। তারা ছুটে আসে, অথচ কাউকে কোথাও খুঁজে পায় না। ওদিকে শঙ্কর সারা রাত বাড়ি না ফেরায় বাগদিপাড়ার লোকেরা কাক ভরে খুঁজতে বেরিয়ে দেখে গভীর জঙ্গলে কেউ শঙ্করের সর্বাঙ্গ ছিঁড়ে খুঁড়ে চিবিয়ে খেয়েছে। বুকের মাংস খুবলে খেয়ে শুধু হাড়, পাঁজরগুলো আর খাঁচাটা ফেলে রেখে গেছে। পাকস্থলী, কিডনি, নাড়ি ভুঁড়ি জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সে বিভৎসতা দেখে গ্রামবাসীরা থানায় খবর দিতে গেল। সারা গ্রাম উপচে পড়েছে আমবাগানের কাছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশের জিপ এসে ঘটনাস্থলে উপস্থিত হয়। জিপ থেকে নেমে এলো স্থানীয় থানার দুঁদে ইন্সপেক্টর অয়ন চক্রবর্তী। অত্যন্ত তৎপরতার সাথে সকলকে সরিয়ে ভিড় ঠেলে এগিয়ে গেলেন শঙ্করের মৃতদেহের সামনে। তারপর উবু হয়ে বসে মৃতদেহের অবশিষ্টাংশ পরীক্ষা করতে করতে তার ঠোঁটের কোণে একটা ক্রূর হাসির রেখা ফুটে ওঠে। তার চোখে পাক্কা শয়তানের দৃষ্টি। সামনে দাঁড়িয়ে থাকা নিরীহ মানুষগুলোর দিকে লোভাতুর দৃষ্টিতে চেয়ে দেখে, জিভ দিয়ে ঠোঁট দুটো চেটে নেয়। অবাধ্য তীক্ষ্ণ দুটো দাঁত মাঝে মাঝেই ঠোঁটের দুপাশ থেকে ঠেলে বেরিয়ে আসার চেষ্টা করছে। সামলে নেয় অয়ন। তারপর শঙ্করের ছিন্ন ভিন্ন পরিত্যক্ত অঙ্গগুলো গ্লাভস পরা হাতে সযত্নে একটা প্লাস্টিকের থলিতে ভরে নিয়ে উঠে পড়ে। মনে মনে হাসে। এই নৃশংস হত্যাটি সে গতকাল রাতে নিজেই ঘটিয়েছে। কালিকাপুরের বাসিন্দারা তা কল্পনাও করতে পারবে না। তারা কোনোদিন ধরতেই পারবে না যে ইন্সপেক্টর অয়ন একজন রক্তচোষা মাংসভুক পিশাচে পরিণত হয়েছে। আর এখন থেকে সে প্রতি রাতে 1-2 করে ধীরে ধীরে সকলকে গ্রাস করে নেবে। তবে আর কেউ কিচ্ছুটি টের না পেলেও সেদিন সেই উপচে পড়া ভিড়ের ভিতর থেকে তার ঠোঁটের কোণের হাসিটা আমি লক্ষ্য করেছিলাম। আমি জানতুম লোকে আমার কথা বিশ্বাস করবে না। আসলে অয়নের হাতের রেখায় যে মৃত্যু যোগ ছিল তা মুছে গিয়ে পিশাচ যোগ ফুটে উঠেছে সেই মুহূর্তে। আর ব্যাপারটা আমি ছাড়া কেউ অনুধাবন করতে পারেনি। আমার আর কিছুই করার ছিল না। অয়ন দিনের আলোয় মানুষ আর রাতের অন্ধকারে পিশাচ হয়ে যেত। তাই রাতগুলো মোটেও নিরাপদ ছিল না।
আমি খুব ভোরে উঠে কেউ কিছু জানার আগেই মা কালিকার মূর্তি নিয়ে কালিকাপুর থেকে সপরিবারে চলে এসেছিলাম। আমার পুত্রবধূ মানে তোমাদের মা তখন অন্তঃসত্ত্বা ছিলেন, তাই নিজের বংশকে বাঁচাতে স্বার্থপরের মতো সব ছেড়ে ছুড়ে চলে আসতে হয়েছিল। কি বলছো কি দাদু? ইন্সপেক্টর অয়ন শেষে পিশাচে পরিণত হলো? কিন্তু কিভাবে? ওকে তো রেশমি মারেওনি। এতদিন তো গল্পে পড়েছি অন্য রক্তচোষার আক্রমণে আক্রান্ত ব্যক্তি মৃত্যুর পর পিশাচে পরিণত হয়েছে। তাহলে অয়ন কি করে জীবন্ত থেকেও পিশাচ হয়ে গেল? এখানেও একটা ইতিহাস লুকিয়ে আছে রে দাদু ভাই। রেশমি পিশাচিনী হলেও তার হাতে যে কজন প্রাণ দিয়েছে তাদের কেউ কিন্তু রক্তচোষা পিশাচে পরিণত হয়নি। এমনকি অয়নের পূর্বপুরুষদের মধ্যেও কেউ পিশাচ ছিল না। রেশমি তাদের ওপর প্রতিশোধ নিয়েছিল মাত্র। কিন্তু রেশমি যখন ফুলমতি আছিল, ব্রজেশ্বরকে অভিশাপ দেবার সময় আরও একটা কথা বলেছিল। তোদের বংশের শেষ উত্তরাধিকারী এক অতি ভয়ঙ্কর মানুষরূপী পিশাচে পরিণত হবে। সেই অভিশাপেই অয়ন পিশাচ হয়ে উঠেছিল। রেশমি অয়নকে নিজে হাতে হত্যা না করলেও পৃথিবী থেকে বিদায় নেবার সময় অয়নকে একটা অনুরোধ করেছিল। সে কথা তোদের হয়তো মনে নেই। আসলে রেশমি শেষবারের মতো অয়নকে স্পর্শ করতে চেয়েছিল। অয়নও বাধা দেয়নি। ইন্দ্রিয় সুখের তাড়নায় বহুদিনের জমে থাকা ইচ্ছেগুলোকে মিটিয়ে নিয়েছিল। আর সেটাই কাল হয়ে দাঁড়ালো। ফুলমতি আর দেওয়া অভিসম্পাত এভাবেই ফলপ্রসূ হয়েছিল। গল্পের শুরুতে এই অভিশাপের কথাই বলেছিলুম তোদের। ঘরের ভিতর তখন অখণ্ড স্তব্ধতা বিরাজ করছে। সকলেই ভাষা হারিয়ে ফেলেছিল। অঘোরনাথ নিজেও মাথা হেঁট করে বসে রইলেন।